আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ইনফর্মাল ড্রেসেই আমি এখন চলাফেরা করি, সরি, ক্ষমা চাচ্ছি, যেহেতু মিলবে না আর কি। তো 34 বছর আসলে প্যান্ট শার্টিং করে আর কোট করে বেরিয়েছি। 34 বছর পরে মুক্ত জীবন যাচ্ছি, এই জন্য সব জায়গায় ইনফর্মাল ড্রেসেই আমি যাই। আচ্ছা, যাই হোক, সময় আমরা একটু চলে যাব বলে বাকি অনুষ্ঠানগুলো বোধহয় আপনারা করে নিয়েন। অনেক অনেক ধন্যবাদ ইমতিয়াজ তোমাকে, এবং মানে ইমতিয়াজের কাছ থেকেই শুনলাম যে এইটা এখানে ডেভেলপ করেছে। 4 বছর হয়ে গেল। আমি ওই এনামুল সাহেবের মতো আমি একটু হতবাক হয়েছিলাম যে ফুড সেফটি ডিপার্টমেন্ট বা এই সংক্রান্ত একটা ডিপার্টমেন্ট চলছে এখানে। আইপিএস এ যাতায়াত ছিল যখন ফুড সেফটিতে ছিলাম, শাহনীলা ম্যাডাম এখানে ছিলেন, অনেক টেস্ট করিয়েছি। আল্লাহ ওনাকে ভালো করুক যে অনেক কিছু জানতে পেরেছি ওনার কাছ থেকে। কারণ আমার হাতে ঘড়ি যে টাইমে ফুড সেফটিতে ঢুকলাম 2017 সালে, তখন কিন্তু এই ল্যাব এবং শামসাদ ম্যাডাম ছিলেন অ্যাটমিক এনার্জি সেন্টারে, তারপরে বিএসটি এরা ওনারা তো সবাই আছে। তো কথা তো অনেক আছে। আচ্ছা, আগে বলি ডিপার্টমেন্টের নামটা কি? হেলথ টেকনোলজি, বিএসসি ইন হেলথ টেকনোলজি ব্র্যাকেটে ফুড সেফটি। জি স্যার। অ্যান্ড ফুড সেফটি হলো না কেন? হেলথ টেকনোলজি অ্যান্ড ফুড সেফটি ব্র্যাকেট দিলেন কেন? ও আচ্ছা, ও তো কয়টা সাবজেক্ট এখানে চালু হয়েছে? দুইটা। তার মানে হেলথ টেকনোলজি ব্র্যাকেটে ফুড সেফটি অ্যান্ড আদার, আবার একটা আছে ল্যাব। ওকে, আমি ওইটা একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যে ব্র্যাকেটে কেন গেল, অ্যান্ড হলে ভালো হতো। আচ্ছা, যেহেতু হ্যাঁ অনুষদ আছে আরো। আমি ইন দ্য মিন টাইম কথা বলেছি ফুড সেফটির সঙ্গে ওখানে বসেই। ওটা বিধিতে চেঞ্জ করতে হবে। কোনো সাবজেক্ট ইনক্লুড করতে গেলে তাদের বিধি চেঞ্জ করতে হয়, এবং বিধি চেঞ্জ করা একটু কঠিন, অনেকগুলো প্রসেস আছে। এবং একটা বিধি যখন করা হয় মন্ত্রণালয়ে যায়, তারপরে ওটার কমিটি আছে, আইন মন্ত্রণালয়ের ভেটিং দিতে হয়। তো বিধির মতো করেই এইটা ইনক্লুড করতে হবে যদি আপনাদের এই সাবজেক্ট বা তোমাদের এই সাবজেক্ট যদি ফুড সেফটি অথরিটি বা ফুড সেফটির মধ্যে ইনক্লুশনটা করতে হয়। সেটা তো আমি বললাম একটু আগে যে ওটা এখান থেকে চিঠি যেতে হবে অফিসিয়ালি, জাস্টিফিকেশন দিয়ে যে কেন কেন ফুড সেফটির মধ্যে এই সাবজেক্টটা ইনক্লুড করতে চাচ্ছেন বা করতে চাওয়া হচ্ছে, সেখানে জাস্টিফিকেশন দিতে হবে যে এখানে ফুড সেফটির মধ্যে বা এই সাবজেক্টগুলো কি কি আছে আর তাদের সঙ্গে কি কি হুকআপ। ওই যে বিধি যেটা আপনি দেখালেন, বিধির মধ্যে আমি যখন পরীক্ষা নিলাম, আমি ওই যে প্রথম ফুড সেফটি অথরিটি যে নিয়োগটা হয়েছিল সেটার আহ্বায়ক বা সভাপতি আমি ছিলাম। তো তখনও দেখেছি অনেক ছেলেমেয়েরা, আমার ঠিক মনে নেই, কোনো একটা মেজর সাবজেক্ট কিন্তু ওখানে নেই, বাদ পড়েছিল। তারা অবজেকশন দিয়েছিল যে আমরা ফর্ম ফিল আপ করতে পারছি না। এই রিলেটেড আমি জানি না বায়োলজি আর কেমিস্ট্রি আছে না ওর মধ্যে, এরকম মেজর কিছু সাবজেক্ট বাদ পড়েছে। এগুলো করতে হলে হবে কি, এটাকে ওই যে হলিস্টিক অ্যাপ্রোচ যেটা বারবারই এনামুল সাহেব বলে গেলেন, সেভাবেই এটাকে ডেভেলপ করতে হবে এবং তাদের কাছে চাইতে হবে জাস্টিফিকেশন দিয়ে। এবং মন্ত্রণালয় টু মন্ত্রণালয়, তখন মন্ত্রণালয় যদি এটা বিবেচনা করে তো তারা দেখেন একটা বিধি ইনক্লুশন কিন্তু কোনো কঠিন না, কিন্তু কতগুলো প্রসেস আছে। আচ্ছা, এরকম যদি আমি পরিচালক স্যারকে বলবো, সম্মানিত স্যারেরা আছেন এখানে মঞ্চে উপবিষ্ট এবং সামনে যারা আছেন, এবং আমার শ্রদ্ধেয় স্নেহ পদ আমার বাচ্চারা, সন্তান সমতুল্য শিক্ষার্থী বৃন্দ। আচ্ছা, এখন আমি একটু বলি, যে কোনো রকম হেল্প আমি করি সব সময়, সবার ক্ষেত্রে করি। তো যেহেতু
সুযোগ দিয়েছে, একেবারে চাকরি জীবনে প্রথম থেকেই করে গেছি, যখন জয়েন করেছি তখনও মানে আমি সব সামাজিক কাজে ছিলাম। কারণ আমি সবসময় মনে করতাম যে আল্লাহ পাক আমাকে যে ক্ষমতাটা দিয়েছে, যখন যতটুকু ধীরে ধীরে বেড়েছে, আমার পজিশন উপরে উঠেছে এবং ধীরে ধীরে বেড়েছে, এইটা আল্লাহ পাকের কাছে হয়তো আমাকে জবাবদিহি করতে হবে যে তুমি এই চেষ্টাটা কেন করোনি। এই কারণে আমার শারীরিক মানসিক সীমাবদ্ধতার সর্বোচ্চ সীমায় আমি করে যাই। এটা অনেকে যারা তোমরা আমার সঙ্গে আছো দেখো সোশ্যাল মিডিয়ায়, তো এইরকম যদি এখান থেকে কোনো চিঠিপত্র যায় বিধি ইনক্লুশনের জন্য সাবজেক্ট, আই উইল ডু মাই লেভেল বেস্ট ইনশাআল্লাহ। আমি করতে পারবো। এখন আরেকটা সুবিধা আছে, মানে আমার রিটায়ারমেন্ট হলো 2021 সালে, প্রায় 5 বছর হয়েই গেল। তো তখন একটা সমস্যা ছিল যে আমার সচিব যারা সিনিয়র মানে ছিলেন এবং সিনিয়র সেক্রেটারি যারা ছিলেন তারা সব আমার সিনিয়র ছিল। এখন একটা সুবিধা হয়েছে, এখন সিনিয়র সেক্রেটারি এবং সচিবরা সব আমার জুনিয়র, মানে সব মন্ত্রণালয় এবং সব ডিপার্টমেন্টে। আমার এখন কাজ করতে একে তো আমি ফ্রি, মুখ একদম খোলা, যা ইচ্ছা তাই বলি, যা ইচ্ছা তাই লিখি, কোনো ভয় ভীতি নেই আর এখন, যেটা আগে ছিল অনেক ক্ষেত্রে আমরা সবাই জানি। আর চাকরির সীমাবদ্ধতা আছে, তারপরেও আমি লিখে গিয়েছি এবং বলে গিয়েছি, যার ফলে 4টা শাস্তি আমাকে পেতে হয়েছিল। চাকরি জীবনটাই আমার ম্যাসাকার হয়ে গেল। ইভেন এডিশনাল সেক্রেটারি হয়ে আমি প্রমোশন আর পাইনি এবং ওএসডি অবস্থায় আমাকে চাকরি থেকে বিদায় দেওয়া হলো শুধুমাত্র ঠোঁট দুটো চালাবার জন্য এবং কলম চালাবার জন্য। সেটা হতেই পারে, বিপ্লবী আগাগোড়াই ছিলাম আমি, এবং সবাই আমাকে সতর্ক করেছে বিপ্লব করিও না, যেটা এনামুল বারবারে বলছে যে চাকরি জীবনে বিপ্লব আসলে করা যায় না, আমি সেটা জানতাম, কিন্তু তারপরেও বিপ্লবী হয়ে অনেক কাজ করতে পেরেছি। এইটা আমার একটা স্যাটিসফ্যাকশন। আমি সত্যি হতে পারিনি, কিন্তু আমার স্যাটিসফ্যাকশন আছে যে আলহামদুলিল্লাহ জাতীয় পর্যায়ে অনেক কাজ করেছি আমি, যেটা হয়তো না করলে হয়তো হতো না বা হয়তো অনেক দেরি হতো। এবং আমি যখন যেটা কাজ তুলে ধরেছি, সিনিয়র সেক্রেটারি স্যাররাই বলতেন, মাহবুব, যখন বলতাম যে স্যার এই কাজটা করা দরকার, বলে তুমি একটা চিঠি দাও, অথচ কাজটা কিন্তু ওনার। সমস্যাটা ওখানেই যে আমরা কেউ ডেডিকেটেডলি ভয় পাই অনেক ক্ষেত্রে, অনেক সময় আমাকে চিঠি দিতে হতো, অথচ রিলেভেন্ট মিনিস্ট্রি কিন্তু তার, এবং দেখা গেল কাজটা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এক্ষেত্রে আমি হেল্প করতে পারবো যতটুকু সর্বোচ্চ, যেখানে যেখানে যা করা লাগে ডেফিনেটলি করব। যেমন ওই যে বিসিএস এ তো করেই যাচ্ছি, এক ব্যাচের হেল্প করলে আরো 10 ব্যাচ চেপে বসে যে স্যার আপনি এটা লেখেন, আমাদের এই বিসিএস, এত তো সম্ভব না আসলে, অনেক সময় আর হয়ে ওঠে না। এটা করা যাবে ইনশাআল্লাহ। এই কারণে করা যাবে যেটা এনামুল বলে গেলেন, যে তোমাদের সমস্যা কিন্তু অলরেডি সৃষ্টি হয়ে গিয়েছে। কারণ ডিপার্টমেন্টটা খোলার সময় কিন্তু এই চিন্তা ভাবনাগুলো করা দরকার ছিল, যে কোন কোন সাবজেক্ট রাখা হবে, মেজর কি থাকবে, মাইনর কি থাকবে, হেডিং কি থাকবে, এবং হুক আপ সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টগুলো মধ্যে কি হবে, পার্টিসিপেট তারা করতে পারবে কিনা। অথচ 4টা ব্যাচ টোটাল স্যার রানিং। আচ্ছা, পার হয়ে গেছি কি কোনো ব্যাচ? ও ফেব্রুয়ারিতে বেরোবে। তাহলে এর মধ্যেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমি আরেকটা আশার বাণী বলতে পারি যে আই উইল ডু মাই লেভেল বেস্ট। আমি চেষ্টা করব। স্বাস্থ্য সচিব আমার ব্যাচমেট সাইদুল, এবং সে খুব ভালো ছেলে, আমার সাথে ক্লোজ সম্পর্ক। সাথে স্বাস্থ্য সচিব আপনাদের এই যে কি গেল ওইটা কি অর্গানোগ্রাম ঠিক না করলে কিন্তু মানে যেমন আমি বললাম যে স্যারকে, ডাইরেক্টর স্যারকে জিজ্ঞাসা করলাম যে এখানে টিচার কারা, শিক্ষক বৃন্দ আপনাদের মধ্যে সম্ভবত ডক্টর, তাই না? তো বাইরে থেকে তো আনতে হবে, স্পেশালিস্ট এক্সপার্টিস না নিয়ে আসলে তো এরা ভালো শিখবে না, বা তাদেরকে ভালো শিখাতে হবে। ল্যাব সাবজেক্ট না শিখলে তো তারা পদে পদে বাধাগ্রস্ত হবে। চাকরি কিন্তু খুব কঠিন। আমি ইউনিমার্টে ছিলাম অ্যাডভাইজার হিসাবে, প্রাইভেট জব 3 বছর করলাম, ওখানে ফুড সায়েন্সের ছেলেপেলে রিক্রুটমেন্ট মাঝে মাঝে করা হলো। খুব কম্পিটিটিভ, খুব মানে আসলেও খুব কঠিন। আবার লেখাপড়ার স্টাইলগুলো তো আমাদের এখন খুব খারাপ হয়ে গেছে। ফুড সেফটির যখন আমি ভাইবা নিলাম, ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম বলো তো
ভেজালের রূপ কতগুলো আছে, বা ভেজালের সংজ্ঞা দাও তো, বা ভেজাল বলতে কি বোঝো। আশ্চর্য হয়ে যেতাম, সব ছেলেমেয়েরা বলতো স্যার ফরমালিন মানেই ভেজাল। আরে শুধু ফরমালিন করতে কি তোমরা শিখলা? অথচ তারা গেছে মৌলানা ভাসানী থেকে, তারা গেছে বিভিন্ন ইনস্টিটিউট থেকে, শিবাচু থেকে, ভেজালের সংজ্ঞা দিতেই বলে, প্রথমেই বলে যেটাতে ফরমালিন আছে সেটাই ভেজাল। তো কম্পিটিটিভ মার্কেট, চাকরি খুব কঠিন। বিসিএসও যদি যাও তোমরা, সেখানেও লেখাপড়া চর্চা, বিজ্ঞান চর্চা, লেখাপড়া, প্রাইভেট জবও কঠিন, আবার বেতন কম। আমার ইউনি মার্টের মতো জায়গায় দেখতাম যে স্যালারি, স্টার্টিং স্যালারি এত কম, তারা স্বাভাবিক কর্পোরেট, সেটা যে কোনো কর্পোরেটে স্টার্টিং স্যালারি কিন্তু খুব কম থাকে। তো লেখাপড়ার মান যদি ভালো না হয়, তাহলে প্রতিটা পদে পদেই তোমরা হতাশাগ্রস্ত হয়ে যাবা, প্রতিটা পদে পদে। খুব কঠিন, সামনের জীবন খুব কঠিন। তো কাজে আমি স্যারদেরকে বলবো, একটা দায়িত্ব যখন ওদের নিয়েছেন এবং তাদেরকে ইনক্লুড করা হয়েছে একটা চিন্তা চেতনা সবকিছু দিয়ে, তো তাদের ভবিষ্যৎ জীবন যেন নষ্ট না হয় কোনোভাবে, যাতে ব্যাহত না হয়। আমরা আমাদের সর্বোচ্চ, এটা কিন্তু আমাদের দায়, আমাদের এটা কিন্তু মানে দায়, দায়িত্ব, এবং আমাদের প্রতি মানে তাদের হক আমাদের প্রতি। আমরা যদি কোনো রকম অবহেলা করি তাহলে কিন্তু পদে পদে বিপদে পড়বে। তো কাজে স্যার আপনাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত যদি আপনাদের পাঠাতে হয়, অর্গানোগ্রাম, স্বাস্থ্য হয়েই তো যেতে হবে সম্ভবত, তাই না? তো একটু তাড়াতাড়ি পাঠান, পাঠিয়ে আমাকে একটু নক করবে। অন্তত স্বাস্থ্য সচিব যতদিন আছে, সামনে কোন সরকার আসবে আমি জানি না, তখন আবার দেখা যাবে চেঞ্জ হয়ে গেছে। তো সাইদুর সাহেব যতদিন আছে, আমার জন্য মোর ইজিয়ার হবে যদি আপনারা একটু দ্রুত অর্গানোগ্রামটাকে সেট করে ঠিক করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তাহলে আমার আশা আছে যে তাকে আমি কনভিন্স করতে পারবো। সবচেয়ে বড় জিনিস, সারা জীবন মনে রাখবেন, ভালো জিনিসে কিন্তু যুদ্ধ করা যায়। ভালো যে কোনো, যত শক্তিশালী, যত ক্ষমতাবান মানুষে হোক না কেন, সরকারি আমলা হোক না কেন, ভালো জিনিসের যুদ্ধটা অতি সহজে করা যায় এবং সেটা জেতা যায়, মানে উইন করা যায়। আপনাদের বাজেট, যেমন ল্যাব, তারপরে ইকুইপমেন্টস, তারপরে কেমিক্যালস, যত কিছুই হোক না কেন, আপনারা যদি বাজেট না চান, এবং সবচেয়ে বড় জিনিস আরেকটা কথা মানে আমি যেটা সবসময় বলি, আমাদের আমলাতান্ত্রিক বা সরকারি সিস্টেম এমন, একটা চিঠি পাঠায় যদি আপনি বসে থাকেন, ওটা কখনো হবে না, নেভার। আপনাকে চিঠি পাঠাবার পরে আপনাকে পার্সু করতেই হবে। এই দেশ পার্সুয়েন্স ছাড়া কখনো হয় না। এই যে বলি যে আমরা মামা ভাগ্নের সম্পর্ক ছাড়া কাজও হয় না। চাকরির কথা বাদ দেন, কিন্তু আপনার কাজ হবে না। আমি 91 সালে যখন চাকরিতে জয়েন করলাম, আমার প্রথম পোস্টিংটা হলো বাজেট উইং, অর্থ মন্ত্রণালয়। তখন সাইফুর রহমান সাহেব ছিলেন অর্থমন্ত্রী। 91 সালের 11 ডিসেম্বর জয়েন করলাম, বাজেটে যাই। কিছুই তো বুঝি না, যাই হোক সেটা পরের কাহিনী। তো বাজেট মিটিং গুলোতে দেখতাম ঘটনাগুলো, বাজেটের ফাইলগুলো আমাদেরকে রেডি করতে হতো, এবং আমরা যে ফাইল প্রসেস করছি, কোনো বাজেটে দেখতাম শুধু লাল কালি, মানে কাটা, চাওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, ডিপার্টমেন্ট থেকে, কাটা 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 কাটা। আবার কোনো বাজেট দেখতাম, এটা কিন্তু এনামুলের জন্য কিন্তু বলে দিচ্ছি, আমরা ওই যে বলি না, আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছি যে বাচ্চা না কাঁদলে মা খাবার দেয় না। কথাটা কিন্তু আমাদের সরকারি সিস্টেমও ঠিক একইভাবে। কতগুলো ফাইল দেখতাম, সব দিক চিহ্ন। ইভেন সাইফুর রহমান সাহেবের মতো মানুষ, ইভেন তখন নাসিমউদ্দিন স্যার, ওরা দুই ভাই ছিলেন সিএসপি, সম্ভবত নাসিমউদ্দিন স্যার ছিলেন আমাদের সচিব। কোনটা শুধু সবুজ আর কোনটা লাল, যারা চিঠি পাঠিয়ে বাজেট কাগজপত্র দিয়ে আর যোগাযোগ করতো না, সব কাটা। আর কোনটা সবুজ, যারা সুসম্পর্ক। আমি দেখতাম তো সচিব সাহেবরা ঢুকতেন, আমাদের অর্থ সচিব আর অন্য মন্ত্রণালয়ের সচিব নিজে আসতেন, একেবারে বড় বড় ভলিউম নিয়ে, সব জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, লর্ড বহর নিয়ে ঢুকলেন। তো ঢুকে মজার বিষয় হচ্ছে, সচিব গল্প শুরু হয়ে গেল। আমরা কিন্তু বাজেট মিটিং এ বিশাল টেবিল, করো ঠিক আছে, ওরা দেখো তো কি চেয়েছে, সব দিয়ে দাও। আর এদিকে দুই সচিব, চা নাস্তা খাওয়া হয়ে গেল, আমরা সব টিক চিহ্ন দিয়ে বাজেট দিয়ে দিলাম, হাসতে হাসতে ফাইল বগল দাবা করে নিয়ে চলে গেল। আর কোন সচিব আসার পরে দেখা যেত অর্থ সচিবের মুখ কালো,
এই কি দাও তোমরা এগুলা, এটা হবে না, চাইছো 5 কোটি, এই ওখানে 50 লাখ দাও, চাইছে 10 কোটি, এগুলো তো জাস্টিফিকেশন দিতে হবে এবং চাইতে হবে এবং যুদ্ধ করতে হবে। আমি লোকবল পর্যন্ত আমরা যুদ্ধ করে যা দিয়েছি তাই পাস করাতে পেরেছি। লোকবল সবচেয়ে কঠিন জিনিস, একটা ডিপার্টমেন্টের হয়তো 50 জন লাগবে বা 100 জন লাগবে, কোটি কোটি টাকার বেতন, তো যুদ্ধ করতে হবে। এগুলো সবটাই করা যায় যদি আপনারা জাস্টিফিকেশন দিতে পারেন। আপনাকে দিতে হবে স্বাস্থ্য অধিদপ্তর, না স্যার আপনাদের, হ্যাঁ, তো আপনাকে কনভিন্স করতে হবে ডিজি হেলথকে যে আপনার কি 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 দরকার, মেশিন পত্র। এনামুল দেরি হয়ে গেলে আমার মনে হয় আপনি চলে যান, হ্যাঁ চলে যান চলে যান চলে যান, আমি এটা শেষ করি। স্যার আপনারা কন্টিনিউ করেন, আমার কথা হচ্ছিল আপনারা অনেক আসার কারণে আমার ভালো লাগছে। আর আমি সরি আমি কিছু লাগবে না, আমি সবাইকে অশেষ ধন্যবাদ। আর আমার কন্ট্যাক্ট নাম্বার সাথে আছে, যদি কোনো কাজে আমি কানেক্ট করতে পারি আমি থেকে কর্তৃত্ব করব, আমি আমার সর্বোচ্চ টাকা দিলাম। থ্যাংক ইউ। অতি ভালো মানুষ এবং কাজের মানুষ, তাকে আমি সবসময় রাখি, সবসময় বিরক্ত করি এবং কাজগুলো হয়, এই যে লেগে থাকলে কাজ হয়। একটু স্যারের সদয় অবগতির জন্য স্যারের একটু কথা বলতে সুবিধা হবে। একটু সরি, আসলে আমি স্যারকে একটু বলছি। স্যার, আমরা স্যারের কাছে গিয়েছিলাম, স্যার যখন বিএফএস এর চেয়ারম্যান ছিলেন। স্যার, এখানে আমাদের সেট ইন্সপেক্টরশিপ এসএটি কোর্স সম্পূর্ণকারী 50% স্টুডেন্ট আছে স্যার, এবং ওনারা এই যে আমরা পদ স্বল্পতার কারণে স্যার 2000 ক্লাস পাস করে বসে আছে, তাদের মধ্য থেকে স্যার 41 জন স্টুডেন্ট এখানে এখন বিএসসি তে অধ্যয়নরত আছে, 4 ব্যাচ মিলে স্যার। আপনি এদের সম্পর্কে অবগত আছেন এবং এটা নিয়ে স্যার আমরা দীর্ঘদিন কাজ করছি। স্যানিটারি ইন্সপেক্টররা তো এখন স্যার আপনার এই বিএফএস এতে বিশেষ আদেশে কিন্তু তারা নিরাপদ খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত আছে স্যার। আমরা স্যার আপনার কাছে গিয়েছিলাম যে যারা এই 2000 প্লাস স্যানিটারি ইন্সপেক্টরশিপ ডিগ্রিধারী যারা আছে, ডিপ্লোমাধারী, তাদেরকে কোনোভাবে স্যার বিএফএস এ কাজে লাগানো যায় কিনা স্যার এই বিষয় নিয়ে। এবং এরা এখন স্যার 41 জন 4 ব্যাচে আছে এবং কামিং স্যার আরো 15 জন আসবে, তাহলে নিয়ার অ্যাবাউট 60। এরাও বিএসসি কোর্স এই ফুড সেফটির উপরে কমপ্লিট করে এদের কোনো ফিউচার নাই, ইভেন জেনারেলদের তো নাই স্যার, কোথাও নেই এখন পর্যন্ত। যেটা আমরা স্যার আমাদের এই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় এবং আশরাফ স্যারের সহযোগিতায় আমরা স্যার এই প্রতিষ্ঠানের 9টা পদে এই বিএসসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটি কোর্সকে ইনক্লুড করে স্বাস্থ্য অধিদপ্তরে ইতিমধ্যে আমাদের যে নিয়োগ বিধির কার্যক্রমটা চলমান আছে, যেটা শেষ পর্যায়ে গিয়ে আবার ফেরত আসছে এই পিএসসি থেকে, অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্যার, এই দুইটা অধিদপ্তর আলাদা হয়ে যাওয়ার কারণে প্রায় হয়ে যাওয়া নিয়োগ বিধিটা আবার শুরু থেকে কাজ চলছে এখন, এটা স্বাস্থ্য অধিদপ্তরে আছে। তো এখন স্যার আমাদের যেটা চাহিদা, যে জেনারেল স্টুডেন্ট যারা আছে এবং চাকরিজীবী যারা আছে স্যার, এদের আসলে এদের পাশ করার পরে কারোরই কোনো ভবিষ্যৎ নাই। কোর্সটাও কোনো বিজ্ঞপ্তিতে বিএফএসও উল্লেখ করে না, খাদ্য মন্ত্রণালয় করে না, ইভেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে তো স্যার এই রিলেটেড কোনো নিয়োগ নাই বলা চলে। তো সেই হিসেবে স্যার নতুন একটা পদ হয়েছে নিউট্রিশনিস্ট, এটা 9ম গ্রেডের একটা পদ তৈরি হয়েছে ইদানিং নতুন স্ট্যান্ডার্ড সেটআপে। সেখানে স্যার আমাদের এই কোর্সের সাথে যদি ফুড অ্যান্ড নিউট্রিশনও থাকতো, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে যে কোর্সটা স্যার চালু আছে ফুড অ্যান্ড নিউট্রিশনের বিএসসি অনার্স, সেখানেও তারা কিন্তু নিউট্রিশনিস্ট পদে জেনারেল স্টুডেন্টরা আবেদন করতে পারবে। আর এখানে জেনারেল যারা আছে শুধু ফুড সেফটি ইত্যাদি নানাবিধ জটিলতার মধ্যে স্যার আমরা এখন আছি। এ ব্যাপারে স্যার আপনার কাছ থেকে আমরা একটু দিকনির্দেশনামূলক পরামর্শ চাচ্ছি যে আসলে আমাদের ভবিষ্যৎটা কি, আমাদের কি কি কোনোভাবে ওদেরকে সহ অন জবে আমরা যারা আছি, বিএফএসও তো কোঅর্ডিনেট করে 17-18টা মন্ত্রণালয়কে তারা কোঅর্ডিনেট করে কাজে লাগাচ্ছে, তো এই প্রশিক্ষিত জনবলকে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা স্যার, এই বিষয়েও স্যার আপনার আন্তরিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ এবং সরি স্যার। থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে যে আমি যেটা বারবারই বলছি যে সাবজেক্টগুলো আর সমস্যা হচ্ছে, একটা হচ্ছে এই ডিপার্টমেন্টকে রেডি করা মানে যুগের চাহিদা অনুযায়ী,
আর একটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের সরকারি ডিপার্টমেন্টগুলোকে এই সেটআপটাকে তুলে ধরা বা এই একাডেমিক এই সিস্টেমটাকে তুলে ধরা। তো এখন সমস্যা হচ্ছে যে ফুড সেফটি অথরিটি কিন্তু পদ যে অনুমোদিত জনবল এটা কিন্তু কম, মানে 200-250 এরকম হবে সারা বাংলাদেশ মিলে, 345 না? আচ্ছা, সেইটা বাড়াবার জন্য কিন্তু ওদের চেষ্টা অব্যাহত, এবং আমরা লেখালেখি বহুবার করছি যে সারা উপজেলা ভিত্তিক অফিসগুলো দেওয়া হোক এবং ফুড সেফটি অথরিটিকে উপজেলা পর্যন্ত নিয়ে যাওয়া হোক। এখন সেই অর্গানোগ্রাম সমস্যাটা হচ্ছে যে ফুড সেফটি অথরিটি ইটসেলফ যে এখন কি বলবো একটা সরি টু সে অথর্ব অথরিটির মতো কাজ করছে, কারণ তাদের কোনো ক্ষমতা নেই। মোবাইল কোর্ট ছাড়া ফুড সেফটি অথরিটি কোনো জরিমানা কোনো মানে তাদের আইনের কোনো প্রয়োগই করতে পারে না। ফুড সেফটি অথরিটি যে যে জনবল আছে বা তাদের যে সক্ষমতা বা ক্ষমতায়ন একেবারে জিরো, আইনের মধ্যেই নেই। আমি যখন জয়েন করলাম প্রথম শুরুটা কিন্তু আমি করছি, আইন করে দেখি যে আইনের 78 ধারা সম্ভবত, যাই হোক তারা